বিজেপির মেন অপোনেন্ট সেই মহিলারা যারা দক্ষিণ বাংলার টাকাটা পেতেন এখন পকেটে পাচ্ছেন না, তারা অপোনেন্ট ভুল করলে চলবে না। মমতার লড়াইটা মানুষের সাথে ছিল, তাই মমতা হেরে গেছিলেন। তিনি বলছিলেন বিজেপির সাথে লড়াই। পঞ্চায়েত ভোটের দামামা বাজতেই কি বিজেপির সামনে বড় বিপদ? বিধানসভা বা শহরের রাজনীতির অঙ্ক একেবারেই আলাদা। গ্রাম বাংলায় ভোট মানে সংগঠন, কর্মী আর স্থানীয় ইস্যুর লড়াই। আর সেখানেই বিজেপির ভিত কতটা শক্ত। ভাঙা স্কুল, রাস্তা, বেকারত্ব, মহিলাদের ক্ষোভ, সরকারি প্রকল্প নিয়ে অসন্তোষ, এই ইস্যুগুলো কি বিজেপি কাজে লাগাতে পারবে, নাকি দুর্নীতির বিরুদ্ধে বিজেপির তোলা অভিযোগই উল্টে তাদের দিকে ফিরছে? তার উপর টিএমসির নিচু তলার কর্মীরা যদি বিজেপিতে ঢোকে, তাহলে পুরনো প্রতিজ্ঞার কি হবে? বিজেপির গ্রাম স্তরের সংগঠনই যদি দুর্বল হয়, তাহলে পঞ্চায়েত ভোটে লড়বে কার ভরসায়? আর যদি বামেদের উত্থান হয়, তাহলে 2029-এর আগে শুভেন্দু সরকারের উপর রাজনৈতিক চাপ কি তৈরি হবে? এই বিষয়ে ট্রু নিউজ বাংলা কথা বলেছিল রাজনৈতিক বিশ্লেষক নীলাদ্রি ব্যানার্জির সাথে। সামনে পঞ্চায়েত নির্বাচন, পঞ্চায়েত লেভেলে আগামী নির্বাচন খুব কঠিন বিজেপির জন্য বলে মনে হচ্ছে। স্কুল ঠিক করার আন্দোলন, অন্নপূর্ণা ভান্ডার নিয়ে বিক্ষুব্ধ মহিলারা, গ্রামাঞ্চলে তৃণমূল গুন্ডারা ঢুকে পড়েছে পার্টিতে, গ্রামাঞ্চলে যুবসাথী পাচ্ছে না কেউ, স্বাস্থ্যসাথী বন্ধ। বিজেপি কোর কমিটি কি এখনো নির্বাচন জেতা আনন্দে মত্ত? দেখুন, বিজেপি কোর কমিটি আদৌ আছে, কিভাবে ফাংশন করে আমি জানি না, কারা আছে পশ্চিমবঙ্গে আমি তো জানি না। তো এখানে তো সরকার রয়েছে, শুভেন্দু অধিকারী রয়েছেন, অগ্নিমিত্রা পাল রয়েছেন, দিলীপ ঘোষ রয়েছেন, শারদ মুখার্জি রয়েছেন, অর্জুন সিং রয়েছেন, তাদের আমরা দেখতে পাই। কোর কমিটি কোথায় সংগঠন আমি কিছু দেখতে পাই না। কিন্তু যারা নেই, যারা অস্তিত্ব সম্বন্ধে আমার ধারণা নেই, তাদের আমি কি বলবো? বিজেপি নির্বাচনটা জিতেছে মূলত হচ্ছে প্রতিষ্ঠান বিরোধী হাওয়ায় এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্গের যারা স্বয়ংসেবক তাদের সহায়তায়। খুব স্পষ্টভাবে বলছি, ওর কমিটি টমিটি কিছু নেই। এখন যে নেতারা ছড়ি পড়াচ্ছেন, তাদের যদি মানে সংগঠন, তাদের যদি নির্বাচনে দাঁড় করানো হয় এবং আরএসএস যদি সাহায্য না করে, 2024-এ কি হয়েছিল আমরা স্পষ্ট দেখেছি। সুতরাং সেখানে দাঁড়িয়ে বিজেপিকে সংগঠনটা তৈরি করতে হবে বাংলায়। প্রতিবার প্রতিষ্ঠান বিরোধী হাওয়া থাকবে না, প্রতিবার আরএসএস একেবারে স্পুন ফিট করবে না, প্রতিবার শুভেন্দু অধিকারী নেতৃত্ব দিয়ে নির্বাচনের বৈতরণী পার করে দেবেন না। ভবানীপুরে উনি ধরার সাহস দেখিয়েছিলেন যখন অনেক নেতা পিছিয়ে যাচ্ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবার এটা হবে না। বিজেপির নেতাদের এবার একটু অতীত চালনা থেকে বেরিয়ে এসে মাটিতে নামতে হবে, সংগঠন করতে হবে। টিভিতে যাওয়া অন্তত 1 বছরের জন্য বন্ধ রাখতে হবে, টিভি ক্যামেরার সামনে আসাটা বন্ধ রাখতে হবে বিজেপি নেতাদের। এরা না খাওয়া দাওয়া আর ডায়লগ বাজি ছাড়া কিছু বুঝছে না, আরো অনেক কিছু করছে, সেগুলো আমি ক্যামেরার সামনে বলতে চাই না। বিজেপির নেতাদের এবারে একটু মাটিতে নামার সময় এসছে, তৃণমূলে নামার সময় এসছে, না হলে তারা কিন্তু ধাক্কা। নির্বাচনের আগে বিজেপি এমএলএদের যখন আমরা কথা বলেছি, আমরা সাংবাদিকরা গিয়ে বিভিন্ন ক্যান্ডিডেটের সাথে কথা বলেছি, তারা জোর গলায় অনেক কিছুই বলেছেন যে আমি জিতলে এটা করব, আমি জিতলে ওটা করব, এই করব, ওই করব। অলমোস্ট 7 দিনের ওপরেও হয়ে গেল নতুন সরকার হয়েছে। আমরা কিন্তু বিজেপি এমএলএদের খুব একটা কোথাও দেখছি না, শুধু প্রোগ্রাম ইনঅপারেশন করছে, দুর্গাপুজোর খুঁটি উৎসবে দেখা যাচ্ছে। খুব একটা যে আমরা উন্নয়নের কাজে কিছু করছে বলে কিন্তু আমরা বিজেপির বিধায়কদের একদিন দেখা যাচ্ছে না। দেখুন, বিধায়কদের কাজ তো উন্নয়ন করা নয়, সরকারের কাজ উন্নয়ন করা। বিধায়কদের কাজ উন্নয়নের সহায়তা করা, এবং তারা হয়তো জনসংযোগ করার চেষ্টা করছেন উন্নয়নের বার্তাটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আপনি দেখুন, এই গত 100 দিনে যতগুলো প্রকল্প কর্মসংস্থানের জন্য, শিল্পায়নের জন্য পশ্চিমবঙ্গে এসছে, অতীতে কোন সরকারের আমাদের 100 দিনে এত প্রকল্প এসছে? যে পশ্চিমবঙ্গ ছেড়ে রতন টাটা একসময় চলে গেছিলেন, তিনি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য পশ্চিমবঙ্গ ছেড়ে চলে যাচ্ছি, বিরোধী নেত্রীর জন্য পশ্চিমবঙ্গ ছেড়ে চলে যাচ্ছি। সেই পশ্চিমবঙ্গের বুকে এত কোম্পানি, কালকেও একটি স্টিল কারখানার উদ্বোধন করা হয়েছে, ইন্টিগ্রেটেড স্টিল প্লান্ট। এটা ভাবা যায় না, এই ধরনের উৎসাহ মানুষ দেখাচ্ছে, এবং এটা সরকারের কাজ, সরকার কাজ করছে।
এমএলএদের কাজ হচ্ছে জনসংযোগ, মানুষের কাছে সেই বার্তাটা সরকারের পৌঁছে দেওয়া, মানুষের ফিডব্যাকটা সরকারের কাছে পৌঁছে দেওয়া, সেটাই তাদের কাজ যদি তারা মন্ত্রী না হন। সমস্যাটা হচ্ছে বিজেপির পার্টি বিএনপি, সেই পার্টিটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেকে বলছেন পার্টির নেতারা নাকি তোলাবাজি করতে ব্যস্ত আছেন, আমি জানি না তারা তোলাবাজি করছেন না, কার মাধ্যমে টাকা নিচ্ছেন না আমি জানি না, এগুলো দূর বলে থাকে। লোকে বলছে তোলাবাজিতেই তারা ব্যস্ত আছে, সরকার কাজ করছে, নেতারা মানে পার্টির নেতারা তোলাবাজি করছে, লোকে বলছে, এখন আমি জানি না সেটা। সুতরাং এই ব্যবস্থাটা বেশি দিন চলতে পারে না। কিছু মানুষ, কিছু নেতা কাজ করবেন শুভেন্দু বাবুর মতো, অগ্নিমিত্রা পালের মতো, আর কিছু মানুষ মিডিয়ার সামনে ডায়লগ মারবেন বসে বসে, এটা চলতে পারে না। একটা গাড়ির 4টে চাকার মধ্যে একটা চাকা যদি না চলে বা 2টো চাকা যদি না চলে, সে গাড়ি এগিয়ে যেতে বেশি দিন পারে না। মুশকিল হচ্ছে যদি চাকা না চলে, চাকাটাকে পরিবর্তন করা দরকার। বিজেপির নেতৃত্বকে সেই পরিবর্তন করার সদিচ্ছা বা সাহস দেখাতে পারবেন, সেটাই কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্ত। তারা কেন্দ্রীয় স্তরে পরিবর্তনের সাহস দেখিয়েছেন, রাজ্য স্তরে দেখান কি দেখান না, সেটাই বিজেপির ভবিষ্যৎ ঠিক করে দেবে। না হলে কিন্তু আগামী কলকাতা পৌরসভা নির্বাচনে বিজেপি ধাক্কা খেতে চলেছে, আমি স্পষ্ট। আবারও নির্বাচনের আগে যখনই আমরা ক্যান্ডিডেটদের জিজ্ঞেস করেছি প্রথম কোন কাজটা আপনারা করবেন, সবাই এক গলায় এক সুরে বলেছে আমরা সিন্ডিকেট বন্ধ করবো, আমাদের বিধানসভায় ক্লাবে তালা ঝোলাবো। কিন্তু তারপরে আজকে বিগত 2.5 মাসে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় বিভিন্ন ছবিতে বিজেপি নেতাদের সাথে তৃণমূলী তোলাবাজ বা তৃণমূলী সিন্ডিকেট বাজদের সাথে ছবি। বিজেপি বলছে যে না, তারা চেনে না, ছবিটা এমনি উঠে গেছে, ওরা প্রোগ্রামে গেছিল, পেছনে তোলাবাজরা দাঁড়িয়েছিল, ওরা তো চেনে না ওটা তৃণমূলী তোলাবাজ কিনা। আমার প্রশ্ন হচ্ছে যদি না চিনে থাকে তাহলে যেদিনকে এমএলএ হলো তার পরের দিনে তো তার প্রথম কাজ হওয়া উচিত ছিল যে চিহ্নিত করা যে আমার বিধানসভায় তৃণমূলী তোলাবাজ কে। ওনারা নেতাকে ফলো করছেন ওনাদের। আমি তো একটা ছবি দেখেছি, সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী, তিনি বলেছিলেন তৃণমূলের একজন মন্ত্রী এমপি নাকি গরু পাচারের সাথে যুক্ত আছেন। কিছুদিন বাদে দেখলাম রাজ্যের সভাপতি শ্রমিক ভট্টাচার্যের হাত থেকে তিনি পতাকা নিচ্ছেন। সেই শ্রমিক ভট্টাচার্য কিছুদিন আগে বলেছিলেন 3 মাস নাকি বাইরের লোক এখানে ঢুকবে না। এরা 3জন বাইরের লোক কেন নন আমি জানি না, যারা পতাকা নিলেন, তার মধ্যে একজন ছিলেন যার বিরুদ্ধে গরু পাচারের অভিযোগ আমি জানি সুকান্ত মজুমদার ছিলেন। পথ দেখাচ্ছেন শ্রমিক ভট্টাচার্য, তার পথে পথিক হয়েছেন বাকি নেতারা। এইটুকুই। আপনি ব্যক্তিগতভাবে কি মনে করেন যে সামনের পঞ্চায়েত নির্বাচনে সিপিএম মানে বিজেপির মেইন অপোনেন্ট কে, সিপিএম এবং কংগ্রেসের জোট না মমতা তৃণমূল, কাকে হারাতে হবে? নাকি ঋতপুত গোষ্ঠীর সত্যিকারের সিম্বল পেয়ে যাবে এবং তারাই অপোজিশন বিরোধী দল হয়ে যাবে? মেইন অপোনেন্ট গ্রামের খেতে খাওয়া সাধারণ মানুষ। বিজেপির মেইন অপোনেন্ট সেই মহিলারা যারা দক্ষিণ ভান্ডারের টাকাটা পেতে এখন পকেটে পাচ্ছেন না, তারা অপোনেন্ট ভুল করলে চলবে না। মমতার লড়াইটা মানুষের সাথে ছিল, তাই মমতা হেরে গেছিলেন। তিনি বলছিলেন বিজেপির সাথে লড়াই। বিজেপি যদি ভাবে তার লড়াই সিপিএম তৃণমূল বা কংগ্রেসের সাথে করবে, লড়াইটা কিন্তু মানুষের সাথে হচ্ছে, যে মানুষদের উচ্ছেদ করে দেওয়া হচ্ছে এবং অল্টারনেটিভ এমপ্লয়মেন্টের ব্যবস্থা না করে হকারদের উচ্ছেদ করা হচ্ছে, তারা বিজেপির অপোনেন্ট, তাদের পেটে লাথি মারছে বিজেপি সরকার। এইগুলো বুঝতে হবে। সেখানে দাঁড়িয়ে যে অন্নপূর্ণা ভান্ডার কবে চালু হয়ে যাওয়ার কথা, সেই অন্নপূর্ণা ভান্ডার কজন পাচ্ছেন না প্রশ্ন উঠে যাচ্ছে। যারা পাচ্ছেন না তারা অপোনেন্ট, যারা লক্ষ্মীর ভান্ডার পেতেন এখন বন্ধ হয়ে গেছে তারা অপোনেন্ট। এই লড়াইটাই মানুষের সাথে বিজেপির যে লড়াই, যে মানুষের হৃদয়ে নেতাজি আছে, আর বিজেপি হচ্ছে নেতাজিকে মানে সভাপতি বলছেন যে তিনি নাকি ফরওয়ার্ড ব্লকের গুন্ডাদের নেতা। তো যাই হোক, সেই লড়াইটা কোথাও বিজেপির লড়াইটা সেই সুভাষচন্দ্র বসুর দ্বারা অনুপ্রাণিত বাঙালি অপহর জনগণ, এইটাই বুঝতে হবে। বিজেপির লড়াই নেতাজির সাথে, একেবারে স্পষ্ট ভাষায় বলছি, যে নেতাজি অনুপ্রাণিত করে বাঙালিদের, বিজেপির লড়াই বাঙালির সাথে। এই লড়াইয়ে কি বিজেপি জিততে পারবে? তৃণমূলের তোলাবাজদের সাথে লড়াইটা অনেক সহজ, এই লড়াইটা অনেক কঠিন। পঞ্চায়েত লেভেলে কি ইস্যু নিয়ে ইলেকশন লড়বে? মানে তৃণমূল দুর্নীতি তো আর ইস্যু নেই, কারণ বিজেপিতে আগুনের দাবানলের মতো দুর্নীতি ছড়াচ্ছে 3 মাসে। আর বিজেপিতে তৃণমূলের লোয়ার লেভেলের নেতার চোরা পথে ঢুকে পড়েছে। তাহলে পঞ্চায়েতেও পুরো নির্বাচনে মানে বিজেপির 5টা কি ইস্যু হবে লড়ার, মানে
লড়ার ইস্যু কি? কারণ এখন তো দুর্নীতি, আগে যেটা ছিল দুর্নীতি দুর্নীতি দুর্নীতি, এখন তো দুর্নীতি বলতে পারবে না নীলাদ্রিদা, কারণ সেই দুর্নীতির লোকগুলো তো অলরেডি ঢুকে পড়েছে। এখানে একটা বড় ফ্যাক্টর হবে পঞ্চায়েতে দিলীপ ঘোষের ভাবমূর্তি। ওনার একটা সহজ সরল সৎ নেতার ভাবমূর্তি আছে এবং সদিচ্ছা আছে গ্রামের কাজ করার। উনি কিন্তু চাষি পরিবারের ছেলে, সেই জন্য পঞ্চায়েতের সমস্যা গুলো রয়েছে। 2 নম্বর, সরকার যে উদ্যোগটা নিচ্ছে যে টাকাটা আগে পঞ্চায়েত প্রধানের কাছে যেত এবং তার ফলে অনেক দুর্নীতি হতো। এখন টাকাটা পঞ্চায়েতের যে টাকা সেটা সরকারি অফিসারের মাধ্যমে সাধারণ মানুষ পাবে। আবাস যোজনার টাকা বা অন্যান্য প্রকল্পের টাকা, 100 দিনের কাজের টাকা সরকারি অফিসারের মাধ্যমে পাবে, পঞ্চায়েত প্রধানের মাধ্যমে। এটা খুব গুরুত্বপূর্ণ উদ্যোগ যেটা দিলীপ ঘোষ মহাশয় নিয়েছেন এবং সেই নিতে সাহায্য করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আরেকটা তৃতীয় স্ট্রেংথ বিজেপি হচ্ছে কাজ গ্রাউন্ডে দেখানোর কিছু না হলেও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর যে নেতৃত্ব, বরিষ্ঠ নেতৃত্ব এবং তার সম্ভাবনা, ভবিষ্যতের সম্ভাবনা, ড্রিমটাকে বিজেপিকে কোথাও বিক্রি করতে হবে। স্বপ্ন, একটা নতুন বাংলার স্বপ্ন। চতুর্থত হচ্ছে কোনো বিরোধী অ্যাসাচ না থাকা, বিরোধী দল না থাকা। এটাও একটা বিজেপিকে সুবিধা দিতে পারে, যেখানে মানুষকে তারা বোঝাতে পারে যে হ্যাঁ আমাদের হয়তো দুর্নীতি এসেছে, কিন্তু সেই দুর্নীতি আসতে গেলে অল্টারনেটিভটা কি? তুমি জাতির আনবে, তাদের মধ্যে আরো বেশি দুর্নীতি দেখা যাবে। সুতরাং তোমায় আরো একটু সময় দিতে হবে। আর পঞ্চম বিজেপির অস্ত্র হতে পারে পরিবর্তন। বিজেপি যদি সংগঠনে পরিবর্তন করে এমন নেতাদের আনে যারা এসি ঘরে বসে মিডিয়ার কাছে বক্তব্য রাখার থেকে গ্রামে গঞ্জে ঘোরাকে প্রেফার করবে, যারা 1 বছর মিডিয়ায় মুখ দেখাবে না, যারা মাঠে গিয়ে সাধারণ মানুষের কাছে মুখ দেখাবে, তাহলে কিন্তু বিজেপি একটা অন্য উচ্চতায়। শুভেন্দু অধিকারীর সরকার কেন নির্বাচিত পঞ্চায়েত প্রধানের হাত থেকে আর্থিক ক্ষমতা কেড়ে নিয়ে আমলাদের হাতে তুলে দিল গত মাসে? এই সিস্টেমটা চালু হয়েছিল বাম আমলে 1978 সালে পঞ্চায়েত ব্যবস্থা, এবং তখন থেকেই এখানে দুর্নীতি শুরু হয়েছিল। পঞ্চায়েত প্রধান যেহেতু নির্বাচিত পঞ্চায়েত প্রধান, একটি দলের প্রতিনিধি, এখানে একটা প্রবণতা দেখা গেছিল তাদের মধ্যে যে সেই দলের যারা সমর্থক তারাই বেনিফিট গুলো পাবেন। এটা বাম আমলে নিয়ন্ত্রিত ছিল, তৃণমূল আমলে অনিয়ন্ত্রিত এই দুর্নীতিটা হতে শুরু করে। অর্থাৎ বেনিফিট পেতে গেলে আমায় তৃণমূলকে ভোট দিতে হবে, বেনিফিট পেতে গেলে তৃণমূলের মিটিং এ যেতে হবে, সাহায্য করতে হবে। এই যে প্রবণতা, একটা দল আর সরকার মিলে মিশে যাওয়া, এটা কিন্তু বাম আমলেই শুরু করেছিল। এই পঞ্চায়েত ব্যবস্থার যে ফান্ডামেন্টাল গলতটা ছিল সেটা শুধরাবার চেষ্টা করছে শুভেন্দু অধিকারী নেতৃত্বের সরকার। তারা শুধু দোষীদের শাস্তি দিয়েই সেখানে ক্ষান্ত হতে পারতেন, কিন্তু সেখানে তারা কিন্তু সিস্টেমটাকে বদলাবার চেষ্টা করেছে। সেটাই শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষের সম্ভব হয়েছে। শুভেন্দু অধিকারীর সাহস এবং দিলীপ ঘোষের সমস্যা বোঝার ক্ষমতার মধ্যে। একজন মানুষ গ্রাউন্ডে বড় হয়েছেন কাজ করে, তিনি সমস্যাটা বোঝেন, আর একজন মানুষ এই ধরনের সাহসী সিদ্ধান্ত নেওয়ার মানে সার্টিফিকেটটা দিচ্ছেন দিলীপ ঘোষকে। এটা সম্ভব হয়েছে, সেই জন্য কিন্তু এটা বিরাট ভবিষ্যতে আসার রাস্তা আছে। দ্বিতীয়ত একটা জিনিস বুঝুন, যদি আজ বিজেপি না থাকে, হেরে যায়, ফিরবে তৃণমূল। সেই তৃণমূল, যে তৃণমূল 15 বছর ধরে বাংলার মানুষকে লুটে ফুটে খেয়েছে, তাদের ফিরিয়ে আনতে চাইবে, নাহলে ফিরবে কে? বাম। বাম যারা 34 বছর ধরে এই সিস্টেমটাকে তৈরি করেছে, যাতে পলিটিসাইজেশন অফ দ্য গভর্নেন্স হয়েছে, অর্থাৎ রাজনীতিকরণ প্রশাসনের, সেটাকে ফিরিয়ে আনতে চাইবে। বিজেপিকে আরেকটু সময় মানুষ দেবে না, এতটা হতাশাবাদী হওয়ার উচিত। নীলাদ্রিদা, যদি একটা সারপ্রাইজ হয়ে যায় এবং বামেরা পঞ্চায়েত নির্বাচন জিতে যায়, তাহলে কি 2029-এর নির্বাচন বিজেপির জন্য কঠিনতর লড়াই হতে চলেছে? নিশ্চয়ই বামেরা জিতে তো কঠিনতর হবে, কিন্তু বামেরা কেন জিতবে এটা আপনাকে বুঝতে হবে। বামেরা কেরালায় ক্ষমতায় ছিল, সেখানে ক্ষমতা থেকে চলে গেছে। ত্রিপুরায় বিজেপির সরকার, বামেরা সেখানে এরকম মাঝে মাঝে এরকম আপনার এই প্রশ্ন অনেকে করতো, ত্রিপুরায় কি ফিরে আসতে পারবে, কি হবে? ত্রিপুরার মানুষ ভোট দেয় কি? এখন ত্রিপুরা মোটা বলে একটা দল 2 নম্বর দল হিসেবে উঠে আসছে বামেরা। বামেরা পশ্চিমবঙ্গে এখন 294 একটা দল 294 208 পেল, আরেকজন 1 প্রতিষ্ঠান বিরোধী হয়তো 2জনের জন্যই ছিল। বামেরাও তৃণমূলের বিরুদ্ধে, বিজেপিও তৃণমূলের বিরুদ্ধে, মানুষ বিজেপিকে বিশ্বাস করবে। সুতরাং বামেদের ভোট দেবে কেন মানুষ, সেটা তো বুঝতে হবে। সরকার, দেশের সরকারের বামেদের আসার কোনো সম্ভাবনা নেই। তারা এদের ক্ষমতায় এলে কি করবে? ডেমনস্ট্রেশন করবে, মিছিল করবে, মিটিং করবে, মানুষের সমস্যার সমাধান কি করে হবে? ধর্ণা দেবে। আর কত বাংলার মানুষ যারা 5 বছর ধর্ণা দিতে রাজি আছে?
টাকা দিচ্ছে না কেন্দ্রীয় সরকারের, তো সেটা শুনে তাদের লাভ আছে। এখন তো শিল্পায়ন হচ্ছে, এখন তো টাকা আসছে, 100 দিনের কাজে টাকা আসছে, এটা আটকে গেছিল। মানুষ কিন্তু বামেদের মানে নেড়া একবারই বেলতলায় যায়, আর বাংলার মানুষ তো 34 বছর গেছে বেলতলায়, সেই বামেদের দিকে আর যাবে বলে আমার মনে হয়। তৃণমূল থেকে পঞ্চায়েত লেভেলের কর্মী না নিলে বিজেপি পঞ্চায়েত পুরো জিততে পারবে? কর্মী তো রাতারাতি আসবেও না। না দেখুন, তৃণমূল থেকে কর্মী না নিলেও মানুষ তো আসবে। বিজেপি কি করে বিধানসভা জিতবে তৃণমূল থেকে কর্মী নিয়ে? চয়েসটা হচ্ছে তৃণমূল কর্মী না মানুষ, কাকে চাই। মুশকিল কি হচ্ছে, আমি আবার সেই মূল সমস্যায় যেটা বিজেপি সংগঠনের নেতারা সল্টলেকের এসি অফিস ছেড়ে বেরোতে চাইছেন না, গ্রামে কি কাজ করবে? তো সেই জন্য তৃণমূলের লোকগুলো দরকার, যারা গ্রামে গ্রাউন্ড লেভেলে কাজ করবে। তারা যদি 1 বছরের জন্য মিডিয়ায় আসা বন্ধ করে গ্রামে গ্রামে করেন, তৃণমূল কর্মীর দরকার হয় না। বিজেপির মন্ডল সভাপতিরা যদি গ্রামে গ্রামে করেন, এরকম দরকার হয় না। প্রচুর নেতা আছেন, তারা মিডিয়া বাইটস দিতে এখন ব্যস্ত থাকে, বাইটসটা একটু কমিয়ে দিয়ে গ্রামে গ্রামে কোনো দরকার হবে না তৃণমূল কর্মী। মানুষের সাথে বিজেপির সংঘর্ষ। কয়েকটা জায়গায় পোস্টার লাগানো হচ্ছে দিলীপ ঘোষের ব্যাপারে, যে দিলীপ ঘোষকে নাকি মুখ্যমন্ত্রী হিসেবে বাংলা দেখতে চাইছে। আপনার দিলীপ অত্যন্ত বড় নেতা, আমি বারবারই বলেছি, এবং অত্যন্ত শ্রদ্ধা করি, ব্যক্তিগতভাবে চিনি। কিন্তু শুভেন্দু অধিকারী যেভাবে নেতৃত্ব দিচ্ছেন এই মুহূর্তে দাঁড়িয়ে, ওনাকে সরিয়ে দেওয়া বোধ হয় ঠিক হবে না। কারণ উনি ওনার শক্তিটা কোথায়, উনি তৃণমূল সরকারে কাজ করেছেন গুরুত্বপূর্ণ দপ্তরে, উনি রাজনীতি করেছেন গ্রাসরুট থেকে বিরোধী নেতা হিসেবে, যখন সিপিএম ছিল নন্দীগ্রামের আন্দোলনে বড় ভূমিকা নিয়েছেন, ফলে ভবিষ্যতে আন্দোলন হলে তাকে মোকাবিলা করারও রাস্তাটা ওনার জানা আছে। এবং ওনার সাথে অমিত শাহ যে সম্পর্ক, নরেন্দ্র মোদীর যে সম্পর্ক, এটা একটা বিরাট প্লাস পয়েন্ট। বিধানচন্দ্র রায় এত সফল হয়েছিলেন কেন? কারণ হচ্ছে তার সাথে জওহরলাল নেহরুর ব্যক্তিগত সম্পর্কের কারণে। নেহরুর কাছে তিনি ব্যক্তিগত ডাক্তার ছিলেন, নেহরুর কাছে যে কোনো সময় অ্যাপ্রোচ করতে পারছেন সমস্যা নিয়ে। দিলীপ ঘোষের কি সেই সম্পর্ক মোদী বা অমিত শাহের সাথে আছে? এই প্রশ্নটা করার প্রশ্ন আছে। দিলীপ ঘোষের কি সেই প্রশাসনিক অভিজ্ঞতা আছে, যে প্রশাসনিক অভিজ্ঞতা দিয়ে তিনি মুখ্যমন্ত্রী হিসেবে সফল মুখ্যমন্ত্রী হতে পারবেন? দিলীপ ঘোষ কি কোনো গণ আন্দোলন, যে ধরনের সিঙ্গুর নন্দীগ্রামের আন্দোলন আমরা দেখেছি, তার মধ্যে দিয়ে উঠে এসেছেন একজন নেতা হিসেবে, নাকি আরএসএস এর স্বয়ংসেবক হিসেবে উঠে এসেছেন? সুতরাং এই মুহূর্তে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী কোনো বিকল্প হয় বলে আমার মনে হয় না। বরঞ্চ আমি কথা বলবো, 100 দিনের কাজের বিচারে এখনো বাংলার শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর রিপোর্ট কার্ড বানানো হয় 10-এ, আপনি কত? 10-এ ওনাকে 9 তো দেব, 1 দেব না, কারণ পার্টির সাথে ওনার কোঅর্ডিনেশন একটা সমস্যা আছে, বা পার্টির ওনার সাথে কোঅর্ডিনেশনের সমস্যা আছে। সেই সমস্যাটাকে ওনাকে কাটিয়ে উঠতে হবে। কিন্তু প্রশাসনিক প্রধান হিসেবে ওনার কাজ অসাধারণ। পার্টিকে সঙ্গে কি করে দেওয়া যায়, পার্টি প্রধানদের কি করে মাঠে নামানো যায়, সরকারের সাথে পার্টির যে কোঅর্ডিনেশন, এটা সিপিএম আমলে খুব গুরুত্বপূর্ণ ছিল। এই জন্য সিপিএম সরকার 34 বছর ছিল, প্রমোদ দাশগুপ্ত, জ্যোতি বসু, এই যুগলবন্দী, এটা একটা বড় ফ্যাক্টর ছিল। এবং মমতার সময় তখন মুকুল রায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় যুগলবন্দী যতদিন ছিল তৃণমূল ভালো করছিল। সুদূর পর থেকে অভিষেক ঢোকার পর থেকেই সেখানে ফারাক তৈরি হয়, মুকুল রায় দল ছেড়ে দেন এবং তৃণমূলের পতনের সূত্রপাত সেখান থেকে। পার্টির সাথে দলের যে সরকারের যে সাযুজ্য রাখা, এই জায়গাটা শুভেন্দুকে দেখতে হবে আমার মনে হয়। এবং এক্ষেত্রে দলকেও ভাবতে হবে কার সাথে শুভেন্দু বেশি ভালো কাজ করতে পারে, কাকে নেতৃত্বে আনলে শুভেন্দুর পক্ষে কাজ করার সুবিধা হবে, এটাও ভাবতে হবে। এটা মিউচুয়াল।